আজ তোমাদের দশম শ্রেণীর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যটা এই চ্যাপ্টারটা আলোচনা করব, অর্থাৎ এই 15 নম্বর চ্যাপ্টারটা আলোচনা করব। তোমরা বইয়ে পেয়ে যাবে পেজ নাম্বার 260। ঠিক আছে, তো বৃত্তের স্পর্শক বলতে আমরা কি বুঝবো, বা স্পর্শক যে ব্যাস এদের মধ্যে কি ব্যাপারটা কি সেটা জানবো। দেখো, এই একটা বৃত্ত প্রথম আমরা এঁকেছি। এই বৃত্তটা এই A1 B1টা আমরা বলতে পারি যে, যেহেতু কেন্দ্রবিন্দুগামী। এরপর এটাকে দেখো, এই ব্যাসটাকে আস্তে আস্তে এটা ছেদ করেছে দুটো বিন্দুতে, তারপরেরটাও দেখো দুটো বিন্দুতে ছেদ করেছে, কিন্তু আমরা লেংথটাকে কমিয়ে দিয়েছি, কমিয়ে যাচ্ছি। দেখো 4 নম্বরটা A4 B4 ছেদ করেছে, কিন্তু 5 নম্বর A5 B5 সরলরেখাটা দেখো পি বিন্দুতে স্পর্শ করে গেছে, স্পর্শ করে গেছে। তাহলে বৃত্তের স্পর্শক হলো এমন একটা সরলরেখা যা এমন একটা বৃত্তের উপরিস্থ একটা বিন্দুতে স্পর্শ করে থাকবে, টাচ করে থাকবে। দুটো বিন্দুতে দেখো, আগেরগুলো যেমন জ্যাগুলো দুটো বিন্দুতে ছেদ করেছে, সেরকম ব্যাপারটা নয়, একটা বিন্দুতে টাচ করে থাকবে। এই পি বিন্দুটা হচ্ছে স্পর্শ বিন্দু। এটা বৃত্তের উপরেও আছে আর সরলরেখার উপরেও আছে। তাহলে আরও ডিপলি বোঝায়, দেখো এটা দেখো একটা বৃত্ত, এই এবি সরলরেখাটা দেখো বৃত্তকে কোনো বিন্দুতে স্পর্শ বা ছেদ কিচ্ছু করেনি 1 নম্বর চিত্রে। 2 নম্বর চিত্রে চলে আসি আমরা। 2 নম্বর চিত্রে দেখো এবি ছেদকটা বৃত্তটাকে পি কিউ বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ পি কিউটা জ্যা তৈরি করেছে। 3 নম্বর চিত্রে চলে আসি আমরা। 3 নম্বর চিত্রে কি বলছে দেখো, এই এবিটা পি বিন্দুতে কিন্তু স্পর্শ করেছে। তাহলে এই পি বিন্দুটা হচ্ছে স্পর্শ বিন্দু, পি বিন্দু সরলরেখার উপরেও আছে আর বৃত্তের উপরেও আছে, এদের কমন বিন্দু। তাহলে এই যে 2 নম্বর চিত্রের সাপেক্ষে আমরা 1 নম্বর চিত্রটা যদি বলি, পি এবং কিউ বিন্দু, অর্থাৎ এবি ছেদকের পি এবং কিউ বিন্দু যদি একটা ওই পি কিউ বিন্দু যদি একটা বিন্দুতে পরিণত হয়, অর্থাৎ এই পি আর কিউ বিন্দু যদি একটা বিন্দুতে পরিণত হয়, তখন বলবো আমরা কোনো সরলরেখা বৃত্তটাকে স্পর্শ করছে, কোনো সরলরেখা বৃত্তকে স্পর্শ করছে। তাহলে এটি দেখো বইয়ের পাশাতে 1 নম্বর চিত্রে এবি সরলরেখাকে ছেদ করেনি, 2 নম্বর চিত্রে এবি সরলরেখা বৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি কিউ হলো এবি এর অনুরূপ জ্যা, এটা জানো তোমরা। আর 3 নম্বর চিত্রে এবি সরলরেখা ও বৃত্তের সাধারণ বিন্দু কি হচ্ছে, পি। অতএব এবি সরলরেখা বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করেছে। পি হলো স্পর্শ বিন্দু, বৃত্তের ছেদকের অনুরূপ জ্যায়ের প্রান্তবিন্দুদ্বয়, বৃত্তের ছেদকের অনুরূপ জ্যায়ের প্রান্তবিন্দুদ্বয়, অর্থাৎ এখানে আমরা 2 নম্বর চিত্রে তো বলতে পারি পি এবং কিউ বিন্দুদ্বয়, অনুরূপ জ্যায়ের প্রান্তবিন্দুদ্বয়, অর্থাৎ 2 নম্বর চিত্রের ক্ষেত্রে পি এবং কিউ বিন্দুদ্বয় মিলিত হলে ছেদকটি বৃত্তের একটি স্পর্শক হবে। বোঝা গেল? তাহলে জ্যায়ের প্রান্তবিন্দুদ্বয় যদি মিলিত হয়, একটা বিন্দু হয়ে যায়, তখন আমরা ওই ছেদকটি বৃত্তের একটি স্পর্শক হবে, এটা বলতে পারি। বোঝা গেল? এরপরে আমরা একটা উপপাদ্য করব, সেটা হচ্ছে উপপাদ্য 40। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ লম্বভাবে অবস্থিত। তাহলে একটা বৃত্ত আঁকা হয়েছে, যার কেন্দ্র হচ্ছে ও। তাহলে ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক, ও বৃত্তটার কেন্দ্র ও, এবি একটা স্পর্শবিন্দু হলো পি। তাহলে পি বিন্দুটা এবির উপরও আছে আর ওই বৃত্তেরও একটা বিন্দু, এবং ওপি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, ওপিটা হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আরেকবার বলা হচ্ছে, ধরা যাক ও কেন্দ্রীয় একটি বৃত্ত, এমন একটা বৃত্ত যার কেন্দ্র ও, পি বিন্দুতে এবি স্পর্শক, এবং ওপি হলো পি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে কি, যে এই ওপি এবি এর উপর লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি, অর্থাৎ এটাকে আমি বলতে পারি ওপি এবি স্পর্শকের উপর
লম্ব, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো এইটা প্রমাণ করতে গেলে একটু অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? এই যে এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া অন্য যে কোনো, তুমি লেফটও নিতে পারো রাইটও নিতে পারো, পি বিন্দু ছাড়া আরেকটা বিন্দু নেওয়া হলো কিউ, দিয়ে ও কিউ যোগ করা হলো। তাহলে এবি স্পর্শকের উপর অপর যে কোনো একটি বিন্দু কিউ নিলাম, ও কিউ যোগ করলাম। এটা হলো অঙ্কন। এবারে প্রমাণ। তো প্রমাণ এই কিউ যোগ করা হয়েছে, ও কিউ যোগ করা হয়েছে, তাহলে কিউ বিন্দু এবি সরলরেখার উপর অবস্থিত। এই কিউ বিন্দুটা কোথায় আছে? এবি সরলরেখার উপর আছে, দেখো। এবং কিউ হলো পি স্পর্শবিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু। তাহলে এবি এর উপর এই স্পর্শবিন্দুটা ছাড়া পি কিউ হলো অন্য যে কোনো বিন্দু, লেফটও থাকতে পারে রাইটও থাকতে পারে, অন্য যে কোনো বিন্দু। তাই এই আমরা বলতে পারি কিউ বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত নয়, আর বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে এই যে এবি সরলরেখার উপর পিটাই হলো এমন একটা বিন্দু যে কিনা সরলরেখার উপরেও আছে আর বৃত্তের উপরেও আছে। তাহলে আমি কিউ বিন্দুটা নিয়েছি এবি সরলরেখার উপর পি ছাড়া অন্য যে কোনো বিন্দু, তাহলে নিশ্চয়ই কিউ বিন্দুটা বৃত্তের উপর আর নাই। বৃত্ত এবং সরলরেখার একটাই বিন্দু আছে কমন, সেটা হচ্ছে পি। তাহলে পি ছাড়া অন্য একটা যে কোনো বিন্দু কিউ এবি সরলরেখার উপর, তাহলে কিউ বিন্দুটা নিশ্চয়ই সরলরেখার বাইরে, বৃত্তের বাইরে আছে, বৃত্তের বাইরে আছে, সেটাই বলছে। দেখো যে পি স্পর্শবিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু, কিউ হলো পি স্পর্শবিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। সুতরাং সুতরাং কি, এই যে ও কিউ সরলরেখাটা আমি যোগ করাই, মাঝখানে একটা বিন্দু পাবো আর, যে কিনা বৃত্তটাকে ছেদ করেছে। তাহলে ও কিউ সরলরেখা বৃত্তটাকে আর বিন্দুতে ছেদ করেছে। তাহলে ধরা যাক ও কিউ সরলরেখা বৃত্তটাকে আর বিন্দুতে ছেদ করেছে। এবারে আমরা কি দেখব? অতএব যেহেতু এই যে ও কিউ সরলরেখাটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, তাহলে ও আরটা নিশ্চয়ই ও কিউর থেকে ছোট আছে। ও কিউর মধ্যবর্তী যে কোনো স্থানে একটা বিন্দু আর, তাহলে আমরা বলতে পারি ও আর লেস দেন ও কিউ, ও আর লেস দেন ও কিউ, অর্থাৎ ও কিউটা বড়। আবার ও আরটা কি? বৃত্তের ব্যাসার্ধ, ও আরটা হলো বৃত্তের ব্যাসার্ধ। একইভাবে ওপিটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, তাহলে ও আর সমান ওপি, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই যে অসমতাটা, প্রথম যে অসমতাটা আমি লিখেছি, সেই অসমতাটাই ও আরের জায়গায় ওপি বসিয়ে দিই। অতএব ওপিও লেস দেন ও কিউ, ওপি লেস দেন ও কিউ। ঠিক আছে। যেহেতু কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, মানে ভেরিয়েবল আমি যেখানে খুশি ধরতে পারি এক্সেপ্ট পি ছাড়া, সুতরাং বৃত্তের কেন্দ্র থেকে এবি পর্যন্ত যত সরলরেখা টানা যাক না কেন, অঙ্কন করা যাক না কেন, ওপি হলো তাদের মধ্যে ক্ষুদ্রতম, ওপি হলো তাদের মধ্যে ক্ষুদ্রতম। যেহেতু এই কিউ বিন্দুটা যে কোনো বিন্দু আর পি বিন্দুটা স্থির, একটা কমন যেটা কিনা সরলরেখার উপরও আছে বৃত্তের উপরও আছে, তাহলে কিউটা যেহেতু যে কোনো বিন্দু, স্পর্শকের উপর যে কোনো বিন্দু, সুতরাং বৃত্তের কেন্দ্র থেকে এবি পর্যন্ত যত সরলরেখা টানা যাক না কেন, অঙ্কন করা যাক না কেন, তাদের মধ্যে ওপিটা হবে ক্ষুদ্রতম। আবার ওপি যেহেতু ক্ষুদ্রতম, তাহলে আমরা ক্লাস 8-এ পড়েছিলাম কোনো সরলরেখার, এই যে এবি সরলরেখার সাপেক্ষে ও বিন্দুটা বহিস্থ বিন্দু, কোনো সরলরেখার বহিস্থ বিন্দুর সাপেক্ষে যত সরলরেখাই টানা যাক না কেন, তাদের মধ্যে লম্বের দূরত্বটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। তাহলে যেহেতু ওপিটা হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে আমরা বলতে পারি যে ওপিটা হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে আবার ক্ষুদ্রতম দূরত্বই হলো লম্ব দূরত্ব, এটা ক্লাস 8-এ উপপাদ্য ছিল। অতএব ওপি লম্ব এবি। ওকে, অতএব ওপি লম্ব এবি, এটা প্রমাণিত হয়ে গেল, ছোট্ট উপপাদ্য। দেখে নাও আরেকবার ভালো করে। এরপর তোমরা এর কিছু প্রয়োগ আছে, বইয়ে করে দেওয়া আছে, এগুলো তোমরা একটু নিজেরা দেখবে, যদি না পারো তখন বুঝতে না পারো বলবে, বিশেষ করে এই প্রয়োগটা করবে। আমি দেখো তোমাদের এই কোর্সে দেখি 15.1-এর একটা ওই রকম অঙ্ক আছে, অর্থাৎ প্রয়োগ 4-এর মতন, 4-এর মতন, এই অঙ্কটা আমি করে দিচ্ছি। দেখো কি বলেছে, যে মাসুম নাম আর কি, ও কেন্দ্রীয় বৃত্তে
ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে যার এবি একটি জ্যা, যার এবি একটা জ্যা। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত আমি একটা এঁকেছি যার এ বি একটা জ্যা, বোঝা গেছে। বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছে যা বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করেছে। বি বিন্দুতে একটা স্পর্শক এই যে বিটি অঙ্কন করেছে, এদিকে একটা নাম দিয়ে দিতে পারো কিউ। বি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করেছে টি কিউ, যা বর্ধিত এও যোগ করে বাড়ানোর ফলে টি বিন্দুতে ছেদ করে। তাহলে স্পর্শকটা কত কি হলো, টি কিউ, টি বি কিউ বলতে পারি আমরা। এখন বিএটি, কোণ বিএটি সমান 21 ডিগ্রি। কোণ বিএটি অর্থাৎ এই কোণটা, ভালো করে দেখো, এই কোণটা সমান 21 ডিগ্রি হলে কোণ বিটিএ, বিটিএ এই কোণটার মান তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই কোণটা সমান 21 ডিগ্রি হলে এই কোণটা কত, বোঝা গেছে। তাহলে বিএটি 21 ডিগ্রি, এটা তোমার সাপ্লাই দেওয়া আছে, লিখে দিচ্ছি। এখানে একটা অঙ্কন করতে হবে, দেখো ওবি যোগ করে দিয়েছি, ওবি যোগ করে দিয়েছি, ওবি যোগ করলাম। তাহলে ও বি, এখন টি কিউ হচ্ছে স্পর্শক আর ও বি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমি খুব সহজেই বলতে পারি এই কোণটা কত ডিগ্রি, স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এইমাত্র হলো 90 ডিগ্রি। ওকে, এখন ত্রিভুজ একটু বোঝে নাও, বেশি লেখা দরকার, এটা তো আর উপপাদ্য নয়, 2 নম্বরে হয়তো পড়তে পারে। ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজটার ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি ত্রিভুজ হচ্ছে, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণদ্বয় কি হয়, সমান হয়। তাহলে এই বাহু দুটো সমান, তাহলে এর বিপরীত কোণদ্বয় অর্থাৎ এই কোণ সমান এই কোণ হবে। তাহলে এই কোণ তোমার 21 ডিগ্রি বলা আছে কোশ্চেনে, তাহলে এই কোণও 21 ডিগ্রি হবে। তাহলে ত্রিভুজ ও এ বি, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এই দুটা কোণ হচ্ছে 21 ডিগ্রি করে, তাহলে এই বাকি কোণটা কত হবে, 180 মাইনাস এ ও বি সমান, এ ও বি সমান 180 মাইনাস একটা 21 আর একটা 21 সমান 138 ডিগ্রি। তাহলে কোণ এ ও বি সমান 138 ডিগ্রি বেরিয়ে গেল। আবার দেখো, লক্ষ্য করো এই পুরো কোণটা কত, 180 ডিগ্রি, একটা সরল কোণ। তাহলে আর এই কোণটা সমান 138 ডিগ্রি, তাহলে বাকিটা কত হবে, 138 মাইনাস এই 180 মাইনাস 38, তাহলে এই বিওটি এই কোণটা কত হবে, 180 মাইনাস একটা সরল কোণ মাইনাস 138 ওই দিকটা হয়েছে সমান কত, 42 ডিগ্রি। তাহলে ত্রিভুজ টি বিও, এই ত্রিভুজটারও তিনটা কোণ আছে, একটা কোণ 90 ডিগ্রি, একটা কোণ 42 ডিগ্রি, একটা কোণ অজানা, এইটাই আমাকে নির্ণয় করতে হবে। তাহলে অতএব বিটিও বা বিটিও সমান 180 ডিগ্রি মাইনাস একটা 90 ডিগ্রি আর একটা 42 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি, এটা নির্ণয় করতেছি। আর এই ত্রিভুজটা থেকে 90 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ আর এটা বাদ, তাহলে কত হচ্ছে, 180 থেকে 90 বাদ দিলে 90, 90 মাইনাস 42 সমান 48 ডিগ্রি। তাহলে তোমার কি নির্ণয় করতে বলছে, বিটিএ, বিটিএ, আর বিটিএ মানেই তো বিটিও, অতএব কোণ বিটিএ সমান 48 ডিগ্রি হয়েছে। তাহলে এইভাবে তোমাকে প্রমাণগুলো এই বুঝতে হবে। ওকে, আর যেটাই থাক, পরের দিন 41 নম্বর উপপাদ্য এবং তার হয়তো প্রয়োগ সংক্রান্ত কিছু 1-2টা অঙ্ক ছোটো ছোটো করে দেবো।